আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই আশা করি ভালো আছেন। যে যেখান থেকে ক্লাসে অংশগ্রহণ করতেছেন, আল্লাহ তাআলা সকলকে কবুল করুন। গতকাল বলেছিলাম জজমের বিবরণটি একটু বিবরণ সাপেক্ষ বিস্তারিত আলোচনা প্রয়োজন। এজন্য এই সবকটি আমরা দুইবার পড়ব। গতকাল যেভাবে পড়েছি ঠিক ওখানেই আবার শুরু করতেছি। 5 নম্বর সবক জজম। আজকে 11 রমজান, মূলত 11 নম্বর সবক হলো রমজান হিসাবে, আর 5 নম্বর সবক হলো কায়দার সবক নম্বর হিসাবে 5 নম্বর সবক। তো 11 রমজানে আমরা জজমের বিবরণটা পড়তেছি। গতকাল একবার পড়েছি, আজকে আবার পড়ব। এটার সঙ্গে কিছু জিনিস যুক্ত হবে ইনশাআল্লাহ। জজমের একটা আকৃতি আর একটা উচ্চারণ। আকৃতি এই যে এখানে দেখতেছেন দালের মতো ছোট্ট একটি চিহ্নের নাম জজম বা সাকিন। এই যে দালের মতো ছোট্ট একটি চিহ্ন, এটা এক এক কোরআন শরীফের মধ্যে এক এক ধরনের চিহ্ন থাকে। আমরা যে কোরআন শরীফগুলি পড়ি সাধারণত বাংলাদেশে, এইখানে এই চিহ্ন দেওয়া হয়। আরব দেশে আবার গোল চিহ্ন দেওয়া হয়। আবার কলিকাতায় এগুলি মাছের কাঁটার মতো একটা চিহ্ন দেওয়া হয়। তো যেই চিহ্ন যেই দেশেই হোক, মূলত এটা আকৃতি, এটা কোনো বড় বিষয় না। কিন্তু বিষয় হলো উচ্চারণটা। উচ্চারণটা কিভাবে হবে? উচ্চারণ যখন আমরা উচ্চারণ করব, ডান পাশে একটা জবর অথবা জের অথবা পেশ, ওটার সঙ্গে মিশে এই দালের উচ্চারণগুলি, জজমের উচ্চারণগুলি হয়। এখানে দেখুন, তা উপরে জজম আছে, ডান পাশে একটা জবর আছে। এই জজমটা ডান পাশে জবরের সঙ্গে উচ্চারণ হবে। এই যে দ্বিতীয়টার মধ্যে জেরের সঙ্গে উচ্চারণ হবে, তৃতীয়টার মধ্যে পেশের সঙ্গে উচ্চারণ হবে। তো এখানে দুইটা জিনিস পাইলাম, ডান পাশে হয়তো জবর থাকবে, আর না হলে জের থাকবে, আর না হলে পেশ থাকবে। জবর থাকলে জবরের যে উচ্চারণ আমরা আগে শিখেছি, যে মুখ খুলে পড়তে হবে, তো এখানেও এই জবরটা, ডান পাশের জবরটাকে মুখ খুলে পড়তে হবে। আর জজমের ডান পাশে যদি জের থাকে, তাহলে আগে যে আমরা পড়েছি যে জের নিচে ঠোঁট মেলে যাবে, এরকম ভাবে এই জজমের ডান পাশে আছে হলো পেশ। যদি পেশ থাকে তাহলে এই পেশটাকে ঠোঁট গোল করে পেশ উচ্চারণ করতে হবে। এরপরে একসঙ্গে হয়ে যাবে জজমের উচ্চারণটা এইভাবে, আত, ইত, উত। এই হলো ডান পাশের জবর এবং জের আর পেশের উচ্চারণের বিষয়টা। এবার জজম যখন পড়ব, ওই সময় যে হরফটার উপরে জজম থাকবে, এটাকে বলা হয় জজমওয়ালা হরফ। এই জজমওয়ালা হরফকে এইবার আমাদের চিনতে হবে যে এই হরফের মধ্যে বাতাস আছে কিনা, নাকি বাতাস বন্ধ থাকবে, বাতাস চালু থাকবে, আর না হলে বাতাস বন্ধ থাকবে। এইবার আমরা সবগুলি হরফের মধ্যে চেক করব যে কোন হরফের মধ্যে বাতাস চালু আছে, কোন হরফের মধ্যে বাতাস বন্ধ আছে। আমার সঙ্গে আপনারা প্রশ্নের উত্তর দিবেন। হামজা তা জবর আত, বাতাস চালু আছে না বন্ধ আছে? বাতাস চালু আছে। বাতাস চালু থাকবে তার মধ্যে। তো বাতাস চালু থাকে 10টা হরফের মধ্যে। ফাহাসসাহু শাখসুন সাকাত। এই 10টা হরফ মনে রাখলেই কিন্তু আমরা উত্তর দিতে পারবো। হামজা তা জের ইত, হামজা তা পেশ উত,
আত ইত উত, দুইটা জিনিস এখানে লক্ষ্য রাখতে হবে। একটা হলো ডান পাশের হরকত, জবর জের পেশ। এইগুলি জবর থাকলে মুখ উপরের দিকে খুলবে, জের থাকলে নিচের ঠোঁটটা মেলে যাবে, পেশ হলে দুই ঠোঁট গোল হয়ে যাবে। দ্বিতীয় বিষয় হলো যে হরফের উপর জজম হয়েছে, এই জজমওয়ালা হরফ এটা কেমন, বাতাস যুক্ত না বাতাস ছাড়া? যদি বাতাস যুক্ত হয় তাহলে বাতাস বের করতে হবে। এই যে তার মধ্যে বাতাস আছে। এখন একটা কাজ করতে পারেন, যার যার স্মরণ রাখার জন্য নিজের সামনে এই 10টা হরফ লিখে রাখতে পারেন। যেমন ফা, হা, সা, হা, শিন, খ, সদ, সিন, কাফ, তা। এই 10টা হরফ যদি আপনারা দুঃখিত, হামজা তা জাবার আত, দেখেন ওই 10টার মধ্যে একটা তা, আত, ইত, উত, সা, আস, ইস, উস। এই যে 10টা হরফ যার মধ্যে বাতাস চালু হয় তার মধ্যে এই সা আছে। আহ, ইহ, উহ। এই 10টা হরফ যেগুলির মধ্যে বাতাস চালু হয় তার মধ্যে এই হা আছে। আহ, ইহ, উহ। এই 10টার মধ্যে খ আছে যেগুলির মধ্যে বাতাস চালু থাকে। আল, ইজ, উজ। এই জাল কিন্তু বাতাস চালু থাকে এরকম হরফের মধ্যে নাই, এখানে বাতাস চালু থাকবে না। আর, ইর, উর। যে 10টা হরফের মধ্যে বাতাস চালু থাকে তার মধ্যে এই র নাই। আজ, ইজ, উজ। যে 10টা হরফের মধ্যে বাতাস চালু থাকে তার মধ্যে যা নাই। এখানে সাধারণত পড়ার সময় অনেকেরই বাতাস চালু হয়ে যায়, পরে সিনের মতো আওয়াজ হয়। তো এই যা সম্পর্কে আবার একটু সবাই উচ্চারণ করে চেক করেন যে বাতাস চালু থাকে কিনা নাকি বন্ধ থাকে। আজ, ইজ, উজ। নিজেরটা নিজেই চেক করতে পারবেন। যদি বাতাস চালু হয়ে যায় মাখরাজ দিয়ে, তাহলে এই যা আর যা থাকবে না, এটা সিন হয়ে যাবে। যেহেতু যা আর সিন একই মাখরাজের মধ্যে, এই যে সিন আর যা একই মাখরাজ থেকে পড়তে হয়। তো সিন থেকে যাকে আলাদা করার একমাত্র উপায় হলো এই যার মধ্যে বাতাস বন্ধ রাখা। আজ, ইজ, উজ। তার বিপরীত দেখেন একই মাখরাজের মধ্যে আস, ইস, উস, আজ, ইজ, উজ, আস, ইস, উস। দেখেন একই জায়গা থেকে কিন্তু যা আর সিন পড়া হইতেছে। জিহ্বার আগা নিচের দাঁতের আগার সঙ্গে লাগায়া যা এবং সিন একই জায়গা থেকে পড়া হইতেছে। দুটা হরফ নরম, দুটা হরফ পাতলা, দুটা হরফ জি সফির আছে। তাহলে পার্থক্য করব কি দিয়ে?
একমাত্র উপায় হলো যার মধ্যে বাতাসকে বন্ধ রাখা আর সিনের মধ্যে বাতাসকে চালু রাখা। এই ছাড়া এই দুইটা হরফকে আলাদা করা আর কোনো উপায় নাই। এখন যদি যার বাতাস বের হয়ে যায় তাহলে নিজে নিজেই এটা সিন হয়ে যাবে। দেখুন আজ, এই যাদের বাতাস বের হয়ে গেছে তাদের তো এটা সিন হয়ে গেছে। তো নিজেই লক্ষ্য করেন, আস আজ, এই দুটার মধ্যে পার্থক্য করবেন কি দিয়া? একমাত্র বাতাস ছাড়া আর কোনো উপায় নাই। আস আজ, এই জিহ্বার আগা নিচের দাঁতের আগা, একই জায়গা থেকে সিন, একই জায়গা থেকে যা। আস আজ, ইজ, উজ, আস, ইস, উস। হ্যাঁ, জায়গা একই জায়গায় রাখবেন। জিহ্বার আগা নিচের দাঁতের আগা একই জায়গা থেকে, কিন্তু যা আর সিন নিজে চেক করে আলাদা করেন যে যা আর সিনের আওয়াজ আলাদা হবে যার মধ্যে বাতাস বন্ধ রাখলে আর সিনের মধ্যে বাতাস চালু রাখলে। আবার লক্ষ্য করুন, আজ, এই যে আপনার আওয়াজের সাথে বাতাস বের হয়ে গেছে, তো যা সিন হয়ে গেল। যে আজ, ইজ, উজ, আস, ইস, উস। এবার আঙ্গুল মুখের সামনে রাখেন। যা পড়ার সময় যদি নাকি বাতাস লাগে তাহলে বুঝতে পারবেন যে এটা সিন হয়ে গেছে। আজ, ইজ, উজ, আস, এখানে বাতাস বের হবে। ইস, উস, আজ, ইজ, উজ, আস, ইস, উস, আজ, ইজ, উজ, আস, ইস, উস, আজ, ইজ, উজ, আস, ইস, উস। অবশ্যই আপনারা পার্থক্য করতে পারছেন যে বাতাস না থাকলে যা হয় আর বাতাস থাকলে সিন হয়। আস, ইস, উস। হ্যাঁ, এখানেও বাতাস আছে। আস, ইস, উস, এখানেও বাতাস আছে, কিন্তু এই যে উপরে দেখেন আস আর আস, ইস, ইস, উস, উস, এই দুইটার মধ্যে পার্থক্য মাখরাজও এক, দুটোটার মধ্যে বাতাস আছে, দুটাই নরম, দুইটার মধ্যে সফির আছে। লক্ষ্য করে দেখেন যে দুটা সিন আর সদ কিন্তু একই মাখরাজের মধ্যে পড়া হয়। এর উপরে সিন আর সদ একই মাখরাজের মধ্যে পড়া হবে, কিন্তু সিন আর সদের মধ্যে দুটোটার মধ্যে বাতাস আছে। সিন আর সদ দুটোটাই নরম, সিন আর সদ দুটোটার মধ্যে সফির আছে। তাহলে পার্থক্য হবে কি দিয়ে? একমাত্র সিনকে পাতলা করব আর সদকে মোটা করব, তাহলেই সিন আর সদ আলাদা হবে। এছাড়া আর কোনো উপায় নেই। আস, আস, ইস, ইস, উস, 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 আস, ইস, উস, আস, ইস, উস। অবশ্যই আপনারা বুঝতে পারছেন যে সিন আর সদ দুটোটা একই মাখরাজে, দুটোটা বাতাস যুক্ত, দুটোটার মধ্যে নরম, দুটোটার মধ্যে সফির আছে। তাহলে এই একটাকে আরেকটার থেকে আলাদা করার উপায় একমাত্র মোটা আর পাতলা। সিন পাতলা হবে যে জিহ্বার গোড়া উপরের দিকে উঠবে না, আর সদ মোটা হবে যে জিহ্বার গোড়া উপরের দিকে উঠবে। আশা করি বুঝতেছেন আপনারা পার্থক্যগুলো। এই পার্থক্যগুলির জন্য কি আমরা একটু একটু বুঝে বুঝে উচ্চারণ করি, তাহলে কোরআন শরীফ অবশ্যই বিশুদ্ধ হবে। বদ, আও, ইউ, উ,
এই যে চাপার দাঁতের গোড়া দিয়ে পড়বেন, এখানে বাতাস নাই। আউ ইউ উ, আর দাল হইলে না কলকলা হয়। আদে এদে ওদো। এখন যদি কি দালকে মোটা করেন তাহলে হবে অব এদো ওদো। তাহলে দালকে মোটা করলে তো হবে না, কেন দালের মাখরাজ আলাদা, দদের মাখরাজ আলাদা। এখন যদি বলেন ওয়ালা দলিন, কি হইলো এটা? দাল মোটা হয়ে গেল। ডাল মোটা করলে তো আর উচ্চারণ হইলো না, এখানে দদ পড়তে হবে। দদ কোন জায়গা থেকে পড়বো? জিহ্বার মাঝখান থেকে। আর দদ আর আর দালকে মোটা করে পড়তে হয় জিহ্বার আগা দিয়া। ওয়ালা দলিন, এটা হলো দাল মোটা। আর ওয়ালাউ দলিন, এটা হলো দদ তার মাখরাজ থেকে হাফফা থেকে পড়া হইলো। ওয়ালাউ দলিন, এটা জিহ্বার মাঝখান থেকে হইলো। আর ওয়ালা দলিন জিহ্বার আগা দিয়ে হয়েছে, তো ওয়ালা দলিন জিহ্বার আগা দিয়ে হইলো। আর ওয়ালাউ দলিন এটা হলো জিহ্বার হাফফা দিয়ে। তো এখানে পার্থক্য করতে হবে, দাল মোটা করলে উচ্চারণ ভিন্ন রকম হবে, আর দদ মোটা করলে উচ্চারণ ভিন্ন রকম হবে। এখানে আমরা কি পড়বো? দদ পড়বো। তো সবাই লক্ষ্য করুন, এই যে কানের গোড়ার থেকে আঙ্গুল দিয়া চাপ দিয়া ধরেন, দেখেন এখানে 5টা দাঁত আছে উপরে। উপরে 5 দাঁত বরাবর জিহ্বার যে অংশ ওইটা দিয়ে পড়বেন। আউ ইউ উ আউ ইউ উ। জিহ্বার আগা লেগে গেলে দাল মোটা হয়ে যাবে। জিহ্বার আগা যেন কোনো ক্রমেই না লাগে। আউ ইউ উ আউ ইউ উ আউ ইউ উ। এই এবার পড়তে পারবেন ওয়ালাউ দলিন ফি তাওলিল। এই দদ আর দালের মধ্যে আমাদের বেশ কম হয়ে যায়। আমরা অনেক সময় কি করে, জিহ্বার আগা দিয়া যখন দাল মোটা করে পড়ি তখন এটা উচ্চারণ দদ থাকে না, তখন দাল হয়ে যায়। আপনারা একটু লক্ষ্য করলে আপনারাই বলতে পারবেন আমি কি দাল মোটা করে পড়তেছি না দদ পড়তেছি। উত্তর দিবেন আপনারা, দাল মোটা করে পড়তেছি নাকি দদ পড়তেছি। দদ হবে এই জিহ্বার হাফফা দিয়ে, অর্থাৎ মাঝখানের 2 পাশ। আর দাল মোটা হবে জিহ্বার আগা দিয়া। আওয়াজই আপনারা বুঝতে পারবেন কি পড়ি। একটা একটা করে উত্তর দিবেন, খুব খেয়াল করে শুনবেন। ওয়ালাউ দলিন, বলুন তো দদ পড়ছি না দাল মোটা করে পড়ছি? দদ, মাশাআল্লাহ। ওয়ালা দলিন, বলুন তো দাল মোটা করে পড়ছি না দদ পড়ছি? হ্যাঁ হ্যাঁ, দাল মোটা করে পড়ছি। তো বুঝতেছেন না? হ্যাঁ, এবার আবার খেয়াল করেন। ওয়ালা দলিন, বলুন তো দাল মোটা করে পড়ছি নাকি দদ পড়ছি? ডাল মোটা করে পড়ছি। ওয়ালাউ দলিন, বলুন তো দদ পড়ছি নাকি ডাল মোটা করে পড়ছি? দদ পড়েছি। তো এখানে কি পড়তে হবে? দদ পড়তে হবে। দদ পড়বো কোন জায়গা দিয়ে? জিহ্বার হাফফা দিয়ে পড়বো দদ। ফি তাওলিল, এই যে দদ জিহ্বার হাফফা দিয়ে। এখন বলেন আউ ইউ উম আউ ইউ উম। ঠিক একই রকম উচ্চারণ, কিন্তু জিহ্বার আগা দিয়ে হবে। আউ
ও ইউ উ, এই দুটার মধ্যে পার্থক্য করা, এটা শুধুমাত্র মাখরাজে পার্থক্য হবে, আর কিচ্ছু নাই। সব এই দুটার মধ্যে বাতাস নাই, দদের মধ্যেও বাতাস নাই, জর মধ্যেও বাতাস নাই। দদ নরম, জ নরম, দদ মোটা, জ মোটা, দদ বেশি মোটা, জ বেশি মোটা। এইবার দুইটার মধ্যে পার্থক্য হবে কিভাবে? হ্যাঁ, মাখরাজ দিয়ে এই দুটাকে পার্থক্য করতে হবে। যে জিহ্বার মধ্যখানের দুই পাশ দিয়ে হবে বদ, আর আগা দিয়ে হবে জ। এবার বলুন আউ, আউ। বদ পড়ার সময় জিহ্বার হাফ ফা দিয়ে পড়তে হবে। আউ, ইউ, উ, জিহ্বার হাফ ফা দিয়ে। আর আউ, ইউ, উ, জিহ্বার আগা দিয়ে পড়তে হবে। এই পার্থক্য অবশ্যই আমাদের করতেই হবে। এরকম যেন না হয় যে ওয়ালাজ্জালিন, তা জ হয়ে যায়। এখানে তিন ধরনের আমরা শুনে থাকি, যে আমাদের মসজিদগুলোতে আমরা যা বাচ্চাদেরকে পড়ি, তো বাচ্চারা পড়ে, কেউ দালকে গোল করে পড়ে, দালকে মোটা করে পড়ে, কেউ দদ পড়ে, কেউ জ পড়ে। দালকে মোটা করে পড়লেও হবে না, কেন এখানে তো দাল নাই। আবার জ পড়লেও হবে না, কেন এখানে তো জ নাই, কি আছে? দদ আছে। তো দদ পড়ার জায়গা ভিন্ন, আর জ পড়ার জায়গা ভিন্ন, দাল পড়ার জায়গা ভিন্ন। তা এই বিষয়গুলো আমাদের খুব ভালো করে লক্ষ্য করতে হবে। এইবার দাল পড়ি, আদে, এদে, ওদ। দেখেন এটাকে মোটা করলে কি হয়? আওযো, ইযো, ওদো, এই মোটা হয়ে গেল। আরেকটা হলো জ, আউ, ইউ, উ। আরেকটা বদ মোটা, আউ, ইউ, উ। দেখছেন তিনটা কিন্তু শুনতে খুব কাছাকাছি মনে হয়, কিন্তু এটুকের ভিতরে পার্থক্য না করলে অর্থ পরিবর্তন হয়ে যাবে। এটুকের মধ্যেই পার্থক্য না করলে অর্থ পরিবর্তন হয়ে যাবে। দাল পড়তে হবে বদ, যদি পড়ে দাল মোটা করে তবুও নামাজ ফাসেদ হয়ে যাবে, আর যদি জ দিয়ে পড়ি তবুও নামাজ ফাসেদ হয়ে যাবে। তাহলে কি করতে হবে? তিনটার মধ্যে পার্থক্য করতে হবে। বদকে হাফা দিয়ে পড়তে হবে, আর জ কে জিব্বার আগা, উপরে দাঁতের আগা দিয়ে পড়তে হবে, আর দালকে জিব্বার আগা, উপরে দাঁতের গোড়া দিয়ে পড়তে হবে। আদে, এদে, ওদো, এই হলো জিব দাল। আউ, ইউ, উ, এটা হলো জ। আর হাফা দিয়ে আবু, ইউ, উ, এই হলো বদ। আইন, আর, ইর, উর, বাতাস নাই, কিন্তু নরম হবে, অল্প নরম। আউ, ইউ, ও। হরফটা মোটা আবার নরম, হরফটা মোটা আবার নরম। আউ, গায়রিল মাগদুবি। নরম বলতে কি বোঝায়? মাখরাজের মধ্যে আওয়াজটা জারি রাখা, মাখরাজের মধ্যে আওয়াজকে জারি রাখা। মাগদুবি, মা আগনা, আগনা। এই যে না পড়ার আগ পর্যন্ত গয়নের আওয়াজটা চালু থাকবে। আগনা, মাগদুবি,
যাদের আওয়াজ জারি থাকতে পারে না তারা আসলে গাইনের মাখরাজি জান নাই। গলার মধ্যে গাইন মাগদুবি আর ইর উর আগ ইগ ও দুইটাই গলার মধ্যে। আইন গলার মাঝখানে, গাইন গলার উপরে। আইন এটাও নরম কিন্তু অল্প, আর গাইন এটাও নরম একটু বেশি। আইন পাতলা, গাইন মোটা। আ ইর উর আও ইউ ও দেখছেন, দুটোটা মাখরাজ ভিন্ন, দুটোটার মাখরাজ ভিন্ন। আইন বাতাস নাই, গাইনেও বাতাস নাই। আইন অল্প নরম, গাইন বেশি নরম। আইন পাতলা, গাইন মোটা। এগুলি লক্ষ্য করে যদি আমরা পড়ি তো অবশ্যই এটা বিশুদ্ধ হবে। আ ইর উর আও ইগ ও ফা আফ ইফ উফ। এই যে ফা, এটার বিপরীত কোনোটা নাই। ফার মধ্যে ফা একাই, এক মার পেটে এক ফুত, এক মার এক ছেলে। এখানে কোনো ঝামেলা নাই, শুধু বাতাস চালু করে দিলেই হবে। আফ ইফ উফ। অনেকে উপরে ঠোঁট নিচে ঠোঁটের সঙ্গে মিলাইয়া দেন, তখন আর বাতাস বের হয় না, আপ ইপ উপ হয়ে যায়। তো ফা হয়ে যায় কি পা। হ্যাঁ, ফা হওয়ার সময় পা হয়ে যায়, আপ ইপ উপ। হ্যাঁ, তখন আর বাতাস বের হবে না। বাতাস বের হওয়ার জন্য উপরের দাঁত নিচে ঠোঁটে লাগাইতে হবে। আফ ইফ উফ। এবার দেখুন যদি নাকি উপরে ঠোঁট নিচে ঠোঁটের সাথে লাগিয়ে যায়, তখন কি হবে? আপ ইপ উপ। হ্যাঁ, তো এই জন্য কি করতে হবে? উপরে দাঁত নিচে ঠোঁট। আফ ইফ উফ। এই বাতাস বের হইতেছে। কাফ আক ইক উক। এই যে কাফের মাখরাজ দিয়ে বাতাস চালু হবে, কাফের মাখরাজ দিয়ে বাতাস চালু হবে। যে বাতাস চালু হবে কয়টি হরফে? 10টি। 10টার মধ্যে কাফ আছে, 10টার মধ্যে কাফ আছে। আক ইক উক লাম আল ইল উল। এখানে বাতাস নাই, একটু নরম করে পড়তে হবে। আম ইম উম। এখানেও বাতাস নাই, একটুখানি নরম করে পড়তে হবে। আন ইন উন। এখানেও বাতাস নাই, একটুখানি নরম করে পড়লেই হয়। আহ ইহ উহ। এখানে বাতাস আছে। আ ই উ। এখানেও বাতাস নাই। এই হলো একটা বিষয়। এখানে কলকলার হরফ, মদের হরফ ও লিনের হরফের জজমের মশক নেই। কলকলার হরফ কি কি? কফ, ত, বা, জিম, দাল, হামজা, কাফ। কফ, ত, বা, জিম, দাল, এগুলি হলো কলকলার হরফ। এই কলকলার হরফগুলো, এই যে কলকলার 5 হরফ, তো এগুলিকেও জজম দিয়ে আমাদের আজকে মশক করতে হবে, তাহলে ওটার সাথে এটা যোগ হবে। এতক্ষণ যা পড়লাম ওগুলির সাথে এই 5টাও যোগ হবে। কফ, কলকলার হরফ 5টি। কফ, ত, বা, জিম, দাল। এই 5 হরফে জজম হইলে মাখরাজে ধাক্কা দিয়া পড়িতে হয়। ইহাকে কলকলা বলে। কলকলার হরফ 5টি। কফ, ত, বা, জিম, দাল।
এই 5 হরফে জজম হইলে মাখরাজে ধাক্কা দিয়া পড়িতে হয়। ইহাকে কলকলা বলে। হামজা কফ জবর আক। দেখেন এখানে মাখরাজে একটু ধাক্কা খাইছে। জি, হামজা কফ জের ইক। এই যে কফ মোটা, আবার ওখানে একটা ধাক্কা খাবে। হামজা কফ পেশ উক। আক ইক উক। এই যে ডান পাশের জবরকে মুখ খুলে পড়বো উপরের দিকে, আর এখানে ডান পাশে জেরকে নিচের দিকে মুখটা ভেঙে দিব। আর এখানে পেশকে পড়ার সময় দুই ঠোঁট গোল হয়ে যাবে। আর কফের মধ্যে যখন আমরা ধাক্কা দিব ওই সময় কফটা মোটা হয়ে যাবে। মোটা করতে গেলে জিহ্বার গোড়া উপরে উঠে, তো ওই সময় মনে হয় যেন জবর পড়তেছে, আসলে জবর না, এটা মোটা। এটা কি হবে না? জবর হবে না, কি হবে? মোটা। মোটা করতে গেলে জিহ্বার গোড়া উপরে উঠে। আক, এই যে মোটা করতে গেলে একটুখানি জিহ্বার গোড়া উপরে তো উঠবেই। ইক, উক। অনেকে মনে করেন যে এই যে কফে কলকলা পড়ার সময় জবর পড়তে হবে না, জবর পড়তে হবে না, কফের মধ্যে জজমই পড়তে হবে, কিন্তু এটাকে মোটা করতে হবে। আক, ইক, উক। হামজা ত জবর আত। হামজা ত জের ইত। হামজা ত পেশ উত। অত ইত উত। এই যে দেখেন, ত একটা মোটা হরফ, তার মাখরাজের মধ্যে যখন নাকি আমরা ধাক্কা দিব তখন মোটা করতে সময় মনে হবে যেন জবরের মতন আওয়াজ হইতেছে। জবরের মতো আওয়াজ হবে না, এটা তো জিহ্বার গোড়া উপরে উঠার কারণে মোটা হবে। অত ইত উত। অনেকে বলেন যে এই যে ত পড়ার সময়, যে ত কলকলা পড়ার সময় জবরের দিকে মাইল হবে না, জবরের দিকে মাইল হবে কেন? এটা মোটা হবে, মোটা। অত ইত উত। হামজা বা জবর আব। হামজা বা জের ইব। হামজা বা পেশ উব। এই যে বা একটা পাতলা হরফ, বার মাখরাজের মধ্যে যখন ধাক্কা দিব তো জিহ্বার গোড়া নিচের দিকে থাকবে, এই জন্য আওয়াজটা পাতলা হবে। অনেকে মনে করেন যে এই কলকলাটা জেরের দিকে মাইল হবে, আসলে জেরের দিকে মাইল হবে না, এটা পাতলা হবে। আব, ইবে, উব। এখানে কিন্তু জেরের দিকে মাইল হবে না, এটা পাতলা হবে। এই পাতলাকেই অনেকে বলে দেয় যে এটা জেরের দিকে মাইল হবে না। হামজা জিম জাবার আজ। হামজা জিম জের ইজ। হামজা জিম পেশ উজ। আজ ইজ উজ। এই যে এখানেও অনেকে বলে থাকেন যে জিম পড়া, জিমের কলকলা পড়ার সময় জেরের দিকে মাইল হবে না, জেরের দিকে মাইল হবে না, এটা পাতলা হবে। পাতলা করতে গেলে কেউ যদি মনে করে যে জেরের দিকে গেছে যাক, কিন্তু আসলে এটা জের হবে না, এটা জজমই হবে। আজ এই যে ও যে। হামজা দাল জাবার আদ। হামজা দাল জের ইদ। হামজা দাল পেশ উদ। আদ ইদ উদ। এই যে দেখেন দালের পাতলাকে অনেকে বলে থাকে যে জেরের দিকে মাইল হবে, জেরের দিকে মাইল হবে না, এটা জজমই থাকবে। আবার পড়ি নেই। আক ইক উক। অত ইত উত। এই দুইটা মোটা। আব ইব উব। আজ ইজ উজ। আদ ইদ উদ।
এই তিনটা পাতলা। তো পাতলাকে জেরের দিকে নেওয়ার কোনো প্রশ্নই আসে না, জজমের মধ্যেই থাকবে। আর মোটা দুইটাকে জবরের দিকে নেওয়ার কোনো প্রশ্ন আসে না, এটা মোটা হবে। হামজা কফ জবর আক, র জবর র, আকরাব আকরা, বা জবর বা, আকরাব, বা ত জবর বাত, শিন জবর শা, বাতশ, صاد با زبر صب، را دوی زبر رن، صبرن، همزه جیم زبر اج، را دوی پیش رون، اجرون، قاف دال زبر قد، قد জের হবে না, قد এই যে পাতলা হইলো, এটাই জেরের মতন শোনা গেলে কিছু করার নাই, কিন্তু হবে এটা পাতলা, এটা জেরের দিকে মাইল হবে না। قد হা দুই জবর হান, قدحا، أقرب، بطش এই দুইটা হলো মোটা। صبرا، أجر، قدحا এই তিনটা হলো পাতলা। এবার দেখেন কলকলা ও কলকলা ছাড়া সমস্ত সিফাত সহ জজমের পরীক্ষা। দা, বলুন তো কলকলা আছে নাকি নাই? নাই। কেন? কলকলার 5 হরফের মধ্যে নাই। বলুন তো এই হরফটা আইন, আইন এই হরফের মধ্যে বাতাস আছে কি নাই? বাতাস নাই। দা, এই হরফটা নরম হবে না শক্ত হবে? নরম। অল্প নরম না বেশি নরম? অল্প নরম। অল্প নরম 5টি, লাম, নুন, আইন, মিম, র, এগুলো হচ্ছে অল্প নরম। দা, বলুন তো এই হরফটা মোটা না পাতলা? হ্যাঁ পাতলা। কিভাবে বুঝলেন? 7টা কলকলা 7টা মোটা হরফের মধ্যে আইন নাই। 7টা কি কি মনে আছে? صاد ضاد طا ظا غين খ কফ, এই 7 হরফের মধ্যে আইন নাই। মাশাআল্লাহ। কাফ মিম জাবার কাম, বাতাস আছে? মিমের মধ্যে কি বাতাস আছে? নাই। মিমটা শক্ত না নরম? নরম। অল্প নরম না বেশি নরম? অল্প নরম। 5 হরফের মধ্যে মিম আছে। এবার বলুন তো মিম এটা মোটা না পাতলা? পাতলা হরফ। কাম, কফ দাল জাবার কদ, বলুন তো এই হরফের মধ্যে কলকলা আছে কিনা? কলকলা আছে। বাতাস আছে? বাতাস নাই। কদ, এই হরফটা শক্ত না নরম? নরম হরফ। শক্ত হরফ কয়টি? 8টি। কি কি? কফ, ত, বা, জিম, দাল, হামজা, কাফ, তা। এই যে দাল আছে শক্তর মধ্যে, তা শক্ত না নরম? শক্ত। এটা মাখরাজের মধ্যে আওয়াজটা জারি রাখা যাবে না। কদ, বলুন তো এই হরফটা মোটা না পাতলা? পাতলা। কদ, মাশাআল্লাহ। বা লাম জাবার বাল, বলুন তো এই লামের মধ্যে বাতাস আছে কি নাই? নাই। নরম না শক্ত? লাম নরম। নরম বেশি নরম না কম নরম? কম নরম। বাল, বলুন তো এই হরফটা মোটা না পাতলা? পাতলা। বাল। জাদাল জের জিদ, জেদ, বলুন তো কলকলা আছে কি নাই? কলকলা আছে। মাশাআল্লাহ। কলকলা হরফ 5টি, তার মধ্যে দাল আছে। দাল থাকলে কলকলা হয়ে যাবে। জিদে, জি। বলুন তো এই হরফের মধ্যে বাতাস আছে কি নাই?
নাই, কোন কলকলার হরফের মধ্যে বাতাস থাকবে না, কোন কলকলার হরফের মধ্যে বাতাস থাকবে না। জেদ, বলুন তো এই হরফটা শক্ত না নরম? শক্ত। হ্যাঁ, দাল শক্ত। তো কলকলার পাঁচটা হরফই সবসময় শক্ত হবে। কলকলার 5 হরফ হামজা কাফ তা। তো কলকলার হরফ হইলেই শক্ত হবে। বলুন তো এই হরফটা মোটা না পাতলা? পাতলা। কিভাবে বুঝলেন? মোটা। মোটা 7 হরফের মধ্যে নাই। মোটা 7 হরফ কি কি? صاد ضاد طا ظا غين খ কফ, এই 7 হরফের মধ্যে দাল নাই, এজন্য এটা পাতলা। জেদ, মিম নুন জের মিন। বলুন তো এই হরফটা কি কলকলার হরফ না কলকলা ছাড়া? কলকলা ছাড়া। কিভাবে বুঝলেন? কলকলার 5 হরফের মধ্যে নুন নাই। কলকলার 5 হরফের মধ্যে নুন নাই, এই জন্য এটা কলকলা হবে না। মিন, জি। এই নুন, বলুন তো এখানে বাতাস আছে কি নাই? বাতাস নাই। মিন, বলুন তো এই হরফটা শক্ত না নরম? নরম। কিভাবে বুঝলেন নরম? শক্ত 8টা হরফের মধ্যে নাই। শক্ত 8টা হরফের মধ্যে নাই। শক্ত 8টা হরফ কি কি? কফ, ত, বা, জিম, দাল, হামজা, কাফ, তা। এই 8টা হরফের মধ্যে নুন নাই, এজন্য এটা নরম। নরম, কম নরম না বেশি নরম? অল্প নরম। অল্প নরম হরফ কয়টি? 5টি। কি কি? লিন, উমর, লাম, নুন, আইন, মিম, র। এই 5 হরফের মধ্যে নুন আছে, এই জন্য এটা অল্প নরম হবে। মিন, বলুন তো এই নুনটা মোটা হরফ নাকি পাতলা হরফ? পাতলা। হ্যাঁ, কিভাবে বুঝলেন পাতলা? মোটা 7 হরফের মধ্যে নাই। মোটা 7 হরফ কোনটা? صاد ضاد طا ظا غين খ কফ, এই হলো মোটা 7 হরফ, তার মধ্যে নুন নাই, এজন্য এটা পাতলা। মিন, এরপর আইন দাল জের ঈদ, আগে আলোচনা গেছে। হামজা জাল জের ইজ, জাল, বলুন তো কলকলার হরফ নাকি কলকলা ছাড়া? কলকলা নাই। কলকলা কিভাবে বুঝলেন কলকলা নাই? কলকলার 5 হরফের মধ্যে নাই। জাল নাই। দাল আছে, জাল নাই। জি। ইজ, বলুন তো এই হরফটার মধ্যে বাতাস আছে কি নাই? বাতাস নাই। যদি কি বাতাস দিয়া দেন তাহলে এই জাল আর জাল থাকবে না, সা হয়ে যাবে। অনেক সময় বলে ফাসকুরুনি আসকুরকুম, এই জন্যই বলা হয় যে জালকে কি বলে দিছে? সা। কারণ কি? বাতাস বের করে ফেলেছে। ইজ, বলুন তো এই হরফের মধ্যে এই হরফটা শক্ত না নরম? নরম। কিভাবে বুঝলেন? শক্ত 8টি হরফের মধ্যে জাল নাই। শক্ত 8টি হরফ কি কি? কফ, ত, বা, জিম, দাল, হামজা, কাফ, তা। এই 8 হরফের মধ্যে জাল নাই, এই জন্য নরম। ইজ, এই হলো নরম, এভাবে পড়তে হবে। ইজ, আওয়াজটাকে মাখরাজের মধ্যে জারি রাখতে হবে। ইজ, জি। ওয়া ইজ ক্বালা, যদি এখানে জালের আওয়াজটা জারি না থাকে তখন কলকলা হয়ে যাবে। ওয়া ইদ ক্বালা, ওয়া ইদ ক্বালা, কি হলো? কলকলা হয়ে গেল, শক্ত হয়ে গেল। তো এখানে কি করতে হবে? নরম করতে হবে। ওয়া ইজ ক্বালা, হ্যাঁ, হ্যাঁ, এইভাবে নরম করতে হবে। ওয়া ইজ ক্বালা, বলুন তো এই হরফটা মোটা না পাতলা? পাতলা। কিভাবে বুঝলেন? মোটা 7 হরফের মধ্যে নেই। মোটা 7 হরফ কি কি? صاد ضاد طا ظا غين খ কফ, এই 7 হরফের মধ্যে জাল নাই, এজন্য এটা পাতলা। কফ লাম পেশ কুল,
আগে এটার আলোচনা গেছে। জাল কফ পেশ যুকো, যুকো। আগে বলেছিলাম যে জজমের ডান পাশে যে হরকত গুলো ওগুলিকে স্পষ্ট করতে। ডান পাশে যদি জবর থাকে উপরের দিকে মুখ খুলে যাবে, ডান পাশে যদি জের থাকে নিচে ঠোঁট ভেঙে যাবে, আর ডান পাশে যদি পেশ থাকে তাহলে দুই ঠোঁট গোল হয়ে যাবে। এখন কি পড়তে হবে? যুকো, যুকো। এইবার কফের কফ কে বলেন কফ মানে কি কলকলার হরফ না কলকলা ছাড়া? কলকলার হরফ। কফ ত বা জিম দাল, এই যে পাঁচটা হরফ কলকলার। এখন কলকলার হরফ হইলো নাকি কলকলা ছাড়া? কলকলার হরফ। বলুন তো এই কফের মধ্যে বাতাস আছে কি নাই? বাতাস নাই। কোন কলকলার হরফের মধ্যে বাতাস থাকে না। বলুন তো শক্ত না নরম? শক্ত। কলকলা সবগুলি হরফই শক্ত হবে। বলুন তো এই হরফটা মোটা না পাতলা? মোটা। কিভাবে বুঝলেন মোটা? মোটা 7 হরফের মধ্যে আছে। صاد ضاد طاء ظا غين قاف قاف। এই যে 7 হরফের মধ্যে শেষটা হলো কফ। যুক, তা বা পেশ তুব। এই যে এই বার উপর জজম আসছে। বলুন তো এই হরফের মধ্যে বাতাস আছে কি নাই? বাতাস নাই। কলকলার হরফের মধ্যে বাতাস থাকে না। বলুন তো বা শক্ত নাকি নরম? শক্ত। কিভাবে বুঝলেন? হ্যাঁ, কলকলার সবগুলি হরফ শক্ত হয়। তারপরে বলুন এই হরফটা মোটা না পাতলা? পাতলা। তুব, কাফ লাম পেশ কুল। আগে আলোচনা গেছে। সদ বাজ জবর সব, র দুই জবর রন, সবরন। এবার বা, এই বার মধ্যে বা কি কলকলার হরফ না কলকলা ছাড়া? কলকলার হরফ। কিভাবে বুঝলেন? কলকলার 5 হরফের মধ্যে বা আছে। কলকলার 5 হরফের মধ্যে বা আছে। বলুন তো বার মধ্যে বাতাস আছে কি নাই? বাতাস নাই। সবরন। বলুন তো এই বা শক্ত নাকি নরম? শক্ত। কিভাবে বুঝলেন? কলকলার 5 হরফের মধ্যে কোনো সময় নরম হবে না। সবরন। বলুন তো এই বা মোটা না পাতলা? পাতলা। কিভাবে বুঝলেন? মোটা 7 হরফের মধ্যে নাই। মোটা 7 হরফের মধ্যে বা নাই। মোটা 7 হরফ কি কি মনে আছে? صاد ضاد طاء ظا غين خا قاف। সাব্বাস। এরপরে একটা দেখেন, আইন দাল জবর আদ, নুন দুই জের নিন, আদ নিন। হামজা জিম জবর আজ, র দুই পেশ রুন, আজরুন। জিমের মধ্যে জিম এটা কি কলকলার হরফ না কলকলা ছাড়া? কলকলার হরফ। কয়টি? কি কি? কফ ত বা জিম দাল। এখানে জিম আছে, ধাক্কা দিয়ে পড়বো। আজরুন। বলুন তো বাতাস আছে? যদি বাতাস বের হয়ে যায় তাহলে এই হরফ হরফ থাকবে না। যেমন আতুহাজ্জুনি, বলুন। যেমন একেরই বাতাস বের হয়ে গেছে। আতুহাজ্জুনি। এই যে বাতাস বের হয়ে গেছে। আতুহাজ্জুনি। লক্ষ্য করতে হবে যেন বাতাস না বের হয়। আল হাজ্জু, হাজ্জু। হ্যাঁ,
বাতাস বের হইতে দিবেন না। আল হাজ্জু, এই যে বাতাস বের হয়ে গেছে আবার। আল হাজ্জু, জু জু, জিহ্বার মধ্যখান তালুর সঙ্গে লাগাইলে আর বাতাস বের হবে না। আল হাজ্জু আজরুন, বাতাস বের হবে না। বলেন তো এই জিম হরফটা শক্ত নাকি নরম? শক্ত। কিভাবে বুঝলেন? কলকলার 5টি হরফই শক্ত হয়। তা বলুন তো জিম এটা মোটা না পাতলা? পাতলা। কেউ যদি পড়ে ইজা জ আ, মোটা হবে না পাতলা হবে? মোটা। তা ইজা জ এরকম মোটা করে পড়া যাবে না, পাতলা করে পড়তে হবে। ইজা জা আ, হ্যাঁ ইজা জা আ, শাবাশ। কফ দাল, হ্যাঁ কাদহান, এটা চলে গেছে। বাদেরিন, এটাও চলে গেছে। শানিন, হামজা। বলুন তো এই হামজা বাতাস আছে কি নাই? নাই। বলুন তো শক্ত না নরম? শক্ত। বলুন তো মোটা না পাতলা? পাতলা। শানিন, রিজকান, রিজকান, এই যে যা, আগে বলেছেন যা আর সিনের মধ্যে বেশ কম করতে হলে যার মধ্যে বাতাস বন্ধ রাখতে হবে। রিজকান। বলুন তো যার মধ্যে বাতাস আছে কি নাই? বাতাস নাই, তাহলে বাতাস একমাত্র বাতাস হলো বন্ধ রাখা তার কাম। রিজকান, এই যা দিয়া বাতাস বের হয়ে গেলে সিন হয়ে যাবে। রিজকান। এই জন্য অনেকে এখানে পড়ে কি রিজকান, রিজকান। কেন? যার মধ্যে বাতাস বের হয়ে গেছে। রিজকান। সিদকুন, দাল গেছে। মিসকুন, এই যে সিনের মধ্যে বাতাস বের হবে, যার মধ্যে বাতাস বের হবে না সিনের মধ্যে বাতাস বের হবে। মিসকুন। দিউসান, এই যে গইন, গইনের মধ্যে বাতাস থাকবে না। দিউসান, নরম হয়ে যাবে। দিউসান, মোটা হবে, জিহ্বার গোড়া উপরের দিকে উঠে যাবে। দিউসান। ইলমুন ইয়াবসুতু, যে এখানে দুইটা জিনিস লেখা আছে, একটা সদ আর একটা সিন। যে আগে পড়েছিলাম যেমন বাস ততন পড়েছিলাম আগে, ওখানে শুধু সিন পড়া হয়েছিল, এখানে শুধু সিন পড়বো। ইয়াবসুতু, আলহামদু, লাম আর মিম দুইটাই অল্প অল্প করে নরম করব। আলহামদু। নুতফাতান, তোর মধ্যে কলকলা হবে, কলকলা মোটা। নুতফাতান। উকদাতান, উকদাতান। বাতাসা, বা'দু, জাজরাতান, বা'সুন, নু'মিনু, আজরান, নাযরাতান। এই গদের মধ্যে ধরে রাখতে হবে, এটা নরম। নাযরাতান, নাযরাতান। মোটা মানুষ নরম হয় না, তো এটা তো মোটাই, নরম করে পড়তে হবে। নাযরাতান, হ্যাঁ। ওয়াহলুল, হার মধ্যে বাতাস চালু রাখতে হবে। ওয়াহলুল, বাতাস চালু রাখতে হবে, আওয়াজ চালু রাখতে হবে। ওয়াহলুল। আকরাবা, বুরদান, বুরদান। বার পেশকে ঠোঁট গোল করে পড়তে হবে। বুরদান। সাদারাকা ইয়াখলুকু, লামের উপর কফের উপর যে পেশ, ঠোঁট গোল করে। ইয়াখলুকু, এ খ,
বলুন তো এখানে বাতাস আছে কি নাই? বাতাস আছে। বাতাস সহ পড়েন। ইয়াহলুকু। হ্যাঁ, অনেকেরই বাতাস বের হবে না এখানে। যেহেতু গলার মধ্যে হরফটা আর বাংলা ভাষায় গলার মধ্যে হরফ নাই। এইজন্য এখানে গলার মধ্যে থেকে পড়তে হবে, বাতাসও বের করতে হবে, একটু কষ্ট হবে, পরে ঠিক হয়ে যাবে। বলেন, বলেন ইয়াহলুকু, ইয়াহলুকু। হ্যাঁ, কফ বের হয়ে যেতে চাইবে, তারপরে ফালায়া টালায়া পড়েন। ইয়াহলুকু, ইয়াহলুকু, ইয়াহলুকু। গলা ঝাড়েন যে, ওইভাবে পড়েন। ইয়াহলুকু, ইয়াহলুকু। হ্যাঁ, গলা ঝাড়ার মতন। গলা ঝাড়েন না? হ্যাঁ, কফ টপ বাইজা থাকলে গলা ঝাড়েন না? ওইভাবে পড়তে হবে। ইয়াহলুকু। এই যে এবার হইতেছে। হ্যাঁ, এই জায়গায় বাংলা ভাষায় কোনো হরফ নাই। তো গলা ঝাড়লে খ হবে। ইয়াহলুকু, ইয়াহলুকু। ওয়ানহার। ইয়াহলুকু। বলুন তো এই হরফটা নরম না শক্ত? হরফ হ নরম না শক্ত? নরম। নরম ১৬টা হরফের মধ্যে খ আছে। তো এখানে খর মাখরাজের মধ্যে আওয়াজটা জারি থাকতে হবে। লাম পড়ার আগ পর্যন্ত খর আওয়াজ জারি থাকতে হবে। ইয়াহলুকু। বাতাসও বের করতে হবে গলার উপর দিয়ে, আবার আওয়াজও জারি রাখতে হবে। মোট কথা নতুন নতুন যারা আছে এদের কফ বের হয়ে যেতে পারে, পড়ুক, তারপরেও হরফ ঠিক হোক। ইয়াহলুকু, ইয়াহলুকু। হুম। ওয়ানহার, ওয়ানহার। ফারগব। এই র। বলুন তো র এর মধ্যে বাতাস আছে কি নাই? বাতাস নাই। মোটা শক্ত না নরম? নরম। অল্প নরম না বেশি নরম? অল্প নরম। কিভাবে বুঝলেন অল্প নরম? ৫টা অল্প নরম হরফের মধ্যে আছে। ৫টা অল্প নরম হরফ কি কি মনে আছে? লাম, নুন, আইন, মিম, র। এগুলি হলো ৫টা অল্প নরম। ফারগব। বলুন তো রটা মোটা না পাতলা? হ্যাঁ, আসলে তো এটা পাতলা, এখানে মোটা হবে। র সাকিন ডাইনে জবর রপুর। এই যে এখানে র সাকিন ডাইনে জবর আছে, আর মাঝখানে যে একটা আলিফ আছে খালি, ওকে বানানের মধ্যেও আনবো না, উচ্চারণের মধ্যেও আনবো না। ফা র জবর ফর। গইন বা জবর গব। ফারগব। এই বা বলুন তো এটা কলকলার হরফ নাকি না? কলকলার হরফ। বলুন তো বাতাস আছে নাই কি নাই? বাতাস নাই। বলুন তো শক্ত না নরম? শক্ত। বলুন তো এটা পাতলা না মোটা? বা হরফটা পাতলা না মোটা? পাতলা। ফারগব। নাহনু। কালকে বলেছিলাম যে আমরা আজকে আগে এই ২টার আগে প্রশ্ন উত্তর পর্বটা শেষ করব। সুতরাং যজম আগামীকাল আবার পড়ব। হ্যাঁ, যজমটা আগামীকাল আবার পড়ব। এখন কাহারও কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করুন। যখন শব্দ করে তিলাওয়াত করি তখন আমার মাখরাজের স্থান ঠিক থাকে, কিন্তু যখন সালাতে তিলাওয়াত করি আস্তে আস্তে সূরা পড়ি তখন মাখরাজের স্থান ঠিক রাখতে পারি না, তিলাওয়াত অশুদ্ধ হয়। হ্যাঁ, এক ভাই প্রশ্ন করছেন যে আমি যখন উচ্চ স্বরে তেলাওয়াত করি নামাজের মধ্যে, তখন তো আমার তেলাওয়াতের মধ্যে মাখরাজ ঠিক থাকে। আর যখন আমি আস্তে আস্তে পড়ি নামাজের মধ্যে, তখন আমার এই মাখরাজগুলি ঠিক থাকে না। তো
মাখরাজগুলি একটু খেয়াল করলে আস্তে আস্তে পড়লেও কিন্তু মাখরাজ ঠিক থাকবে। খেয়াল করে পড়লে ঠিক থাকবে ইনশাআল্লাহ। আবার নতুন, নতুন তো এইজন্য একটু উচ্চ স্বরে পড়লে বিষয়টা ভালো করে বুঝা যায়। আর যখন আস্তে, আস্তে পড়েন তখন বিষয়টা ভালো করে বুঝা যায় না। কিন্তু পরবর্তীতে ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। পিডিএফ লিংক চাইছে, ওটা আমাদের ইউটিউবে দেওয়া আছে, আমাদের ফেসবুক পেজে দেওয়া আছে। হ্যাঁ, অনেকে সবক চাইছেন। আপনি YouTube এ যাইয়া লিখবেন রওজাতুল আতফাল স্কুল। এই যে এখানে লিংকও দেওয়া আছে। আবার এম ফেসবুকের লিংক দেওয়া আছে। এছাড়া আপনি ইয়াতে যাবেন, YouTube এ যাবেন। ওখানে গিয়ে লিখবেন RAWZATUL, এইভাবে লিখবেন রাউজাতুল। RAW, রাও ZATUL, রাউজাতুল আতফাল, ATFAL, আতফাল। এরপরে লিখবেন স্কুল। হ্যাঁ, ওখানে দেখবেন একটা লোগো থাকবে, লেখা থাকবে সবক নম্বর। তো এরপর লিখছে তমিজের হরফ কি? তমিজের হরফ কি জিনিস? এটা আপনার এক ভাই জিজ্ঞাসা করছেন। মানে পার্থক্য। তমিজ মানে পার্থক্য। বাচ্চারা অনেক সময় কফ আর কাফ এই ২ টাকে এক করে ফেলে। ওটাকে মাখরাজের মাধ্যমে ভিন্ন পার্থক্য করে দেওয়াটাকে তমিজ বলে। এরকম ভাবে তা আর ত, এই যে একই মাখরাজের মধ্যে ২ টা হরফ বাচ্চারা একই রকম করে ফেলে। এখানে আলাদা করে দিতে হবে যে ক, তা পাতলা, ত মোটা। এরকম ভাবে যে এই কফ, কাফ, তা, ত, হা আর হা। এই যে হা আর হা ২ টাকে এক করে ফেলে। তখন মাখরাজের পার্থক্যের মাধ্যমে হা আর হা কে আলাদা করে দিবেন। সদ বদ এর যজম বলবেন এবার। সিন আ সদ সদ বদ এর দদের জজম। হ্যাঁ, শিন। আশ, আশ। জিহ্বার মধ্যখানের একটু সামনে থেকে পড়তে হবে। আশ। অনেকে এটাকে মোটা করে ফেলে। অস, তো মোটা করা যাবে না। আশ। আর সদ, অস। জিহ্বার আগা দিয়ে পড়তে হবে। অস। আর শিন পড়তে হবে জিহ্বার মধ্যখান দিয়ে। আশ। সদ পড়বেন জিহ্বার আগা দিয়ে। অস। আর বদ, অউ। নামাজের বাহিরে মহিলারা উচ্চস্বরে কোরআন তেলাওয়াত করলে কি পাপ হবে? উচ্চস্বরে না পড়লে তিলাওয়াত অসুদ্ধের ভয় থাকে। এই পরিমাণ মহিলারা উচ্চস্বরে পড়লে কি পাপ হবে কিনা? এই পরিমাণ উচ্চস্বরে পড়তে পারবেন যেন আওয়াজটা বেগানা পুরুষে না শোনে। হুম। আচ্ছা, আর কোনো প্রশ্ন নাই। এইজন্য আমরা ইসলামিয়াতের সবকটা যেহেতু আমাদের একটু লম্বা ব্যাপার, এইজন্য ইসলামিয়াতের মধ্যে সূরাগুলি বানান করে পড়বো। ইসলামিয়াতের সূরাগুলোও বানান করে পড়বো। সুতরাং প্রতিদিন আমরা ০.৫ ঘন্টা ২৫ মিনিট ইসলামিয়াত পড়বো ইনশাআল্লাহ। ইসলামিয়াতের সবক নম্বর ১১, ১৬ নম্বর পৃষ্ঠা। দেন আমার কাছে। এটা
বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। হাদিস শরীফ। হাদিস শরীফ। আয়াতুল মুনাফিকি সালাসুন। আয়াতুল মুনাফিকি সালাসুন। ইযা হাদ্দাসা কাযাবা ইযা হাদ্দাসা কাযাবা ওয়া ইযা ওয়া'আদা আখলাফা ওয়া ইযা ওয়া'আদা আখলাফা ওয়া ইযা তুমিনা খানা। ওয়া ইযা তুমিনা খানা। আয়াতুল মুনাফিকি সালাসুন। আয়াতুল মুনাফিকি সালাসুন। ইযা হাদ্দাসা কাযাবা ইযা হাদ্দাসা কাযাবা ওয়া ইযা ওয়া'আদা আখলাফা ওয়া ইযা ওয়া'আদা আখলাফা ওয়া ইযা তুমিনা খানা। ওয়া ইযা তুমিনা খানা। হাদিস শরীফের অর্থ, হাদিস শরীফের অর্থ, মুনাফিকের আলামত তিনটি। মুনাফিকের আলামত তিনটি। যখন কথা বলে মিথ্যা বলে, যখন কথা বলে মিথ্যা বলে, যখন ওয়াদা করে ভঙ্গ করে, যখন ওয়াদা করে ভঙ্গ করে, যখন আমানত রাখা হয় খিয়ানত করে। যখন আমানত রাখা হয় খেয়ানত করে। হাদিস শরীফের অর্থ, হাদিস শরীফের অর্থ, মুনাফিকের আলামত তিনটি। মুনাফিকের আলামত তিনটি। যখন কথা বলে মিথ্যা বলে, যখন কথা বলে মিথ্যা বলে, যখন ওয়াদা করে ভঙ্গ করে, যখন ওয়াদা করে ভঙ্গ করে, যখন আমানত রাখা হয় খিয়ানত করে। যখন আমানত রাখা হয় খেয়ানত করে। মাসআলা, মাসআলা, রুকুতে 6টি মাসআলা। ছয়টি মাসআলা। রুকুতে যাওয়ার সময় আল্লাহু আকবার বলা সুন্নত। রুকুতে যাওয়ার সময় আল্লাহু আকবার বলা সুন্নাত। রুকু করা ফরজ। রুকু করা ফরজ। রুকুতে দেরি করা ওয়াজিব। রুকুতে দেরি করা ওয়াজিব। রুকুতে তাকিয়া সুবহানা রাব্বিয়াল আযীম 3 বার 5 বার অথবা 7 বার বলা সুন্নত। রুকুতে থাকিয়া সুবহানা রাব্বিয়াল আযীম 3 বার 5 বার অথবা 7 বার বলা সুন্নাত। রুকু হইতে উঠিবার সময় রুকু হইতে উঠিবার সময় সামিআল্লাহু লিমান হামিদাহ রব্বানা লাকাল হামদ বলা সুন্নত। সামিআল্লাহু লিমান হামিদাহ রব্বানা লাকাল হামদ বলা সুন্নাত। রুকু হইতে সোজা হইয়া দাঁড়ানো ওয়াজিব। রুকু হইতে সোজা হইয়া দাঁড়ানো ওয়াজিব। রুকু হইতে দাঁড়াইয়া পড়িবার দোয়া রুকু হইতে দাঁড়াইয়া পড়িবার দোয়া হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহ। মাসনুন দোয়া, মাসনুন দুআ, কাপড় পরিধান করিবার সময় দোয়া। কাপড় পরিধান করিবার সময় দোয়া। আলহামদুলিল্লাহিল্লাযী কাসানি হাযা আলহামদুলিল্লাহিল্লাযী কাসানি হাযা ওয়া রাযাকানিহি মিন গায়রি হাওলিন মিন্নি ওয়ালা কুওয়া। ورزقني من غير حول مني ولا قوة. আলহামদুলিল্লাহিল্লাযী الحمد لله الذي কাসানি হাযা كساني هذا ওয়া রাযাকানিহি ورزقنيه মিন গায়রি হাওলিন মিন্নি من غير حول مني ওয়ালা কুওয়া। ولا قوة. সূরাতুল ফিল। سورة الفيل. 42 নম্বর পৃষ্ঠা বের করেন দেখি। হুম।
বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলম তারা, আলম তারা, লাম, আলম আলম, আলম, হামজা জবর আ, হামজা জবর আ। আ, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। এই যে হামজার উপর জবর, এটা হরকত, তাড়াতাড়ি উচ্চারণ করব। হামজা জবর আ, হামজা জবর আ, লাম মিম জবর লাম, লাম মিম জবর লাম, আলম, আলম, তা জবর তা, তা জবর তা, র জবর র, রা জবর রা, আলম তারা। আলম তারা। এই মিমের উপর একটু দেরি করতে হবে, মিমকে একটু নরম করতে হবে। নরম, অল্প নরম হরফ কয়টি? পাঁচটি, কি কি? লাম মিম নুন আইন মিম র। হ্যাঁ, লাম নুন আইন মিম র, এর মধ্যে মিম আছে, একটু ধরে রাখতে হবে। আলম তারা আলম তারা কাইফা, কাইফা, কাফ ইয়া জবর কাই। কাফ ইয়া জবর কাই। এই যে ইয়া নরম হরফ নাকি শক্ত হরফ? নরম হরফ। কিভাবে বুঝলেন? শক্ত, শক্ত 8টি হরফের মধ্যে ইয়া নাই, এই জন্য নরম। নরম মানে কি? জজমের মধ্যে মাখরাজে দেরি করতে হবে, মাখরাজের মধ্যে আওয়াজকে জারি রাখতে হবে। কাই, কাই। কাই, ফা জবর ফা, ফা জবর ফা, কাইফা। কাইফা, আলম তারা কাইফা। আলম তারা কাইফা, এই যে মিমের মধ্যে একটু ধরতে হবে। আলম তারা কাইফা, আলম তারা কাইফা, আলম তারা কাইফা। আলম তারা কাইফা। ফাআলা, ফাআলা, ফা জবর ফা, ফা জবর ফা, আইন জবর আ, আইন জবর আ, ফা, ফা, লাম জবর লা, লাম জবর লা, ফাআলা। ফাআলা, আলম তারা কাইফা ফাআলা। আলম তারা কাইফা ফাআলা। র, বা জবর রব, রা বা জবর রব, বা পেশ বু, বা পেশ বু, রব্বু। রব্বু, কাফ জবর কা, কাফ জবর কা, রব্বুকা। রব্বুকা। র কে মোটা পড়তে হবে, র তেমনি পাতলা, কিন্তু এখানে মোটা হবে। হ্যাঁ, তো কেন মোটা হবে? র এখানে মোটা হবে কেন? র উপর জবর আছে, র এর উপর জবর কিংবা পেশ থাকিলে র পুর। র এর পরে জবর অথবা পেশ থাকিলে র পুর। রব্বু। রব্বু, কাফ জবর কা, কাফ জবর কা, রব্বুকা। রব্বুকা। বা জের বি, বা জের বি, জের কে নিচের দিকে ভেঙে পড়তে হবে। বা জের বি, বা জের বি, হাইসা পড়তে হবে বি। বি, বি। হামজা সদ জবর আস, হামজা সাদ জবর আস, বি আস। বি আস। সদ মোটা হবে, মোটা এবং বাতাস হবে, মোটা হবে বি আস। বি আস। অনেকে শিনের মাখরাজ থেকে পড়তেছেন। সদের মাখরাজ হলো জিহ্বার আগা, নিচের দাঁতের আগা। বি আস, বি আস, বি আস। বি আস। জিহ্বার আগা নিচের দাঁতের আগায় লাগলো কিনা দেখেন। বি আস। বি আস, মোটা করবেন জিহ্বার গোড়া দিয়া। বি আস, বি আস, বি আস। বি আস। অনেকের এই জিহ্বার আগা ছুটা জিহ্বার মাঝখান দিয়ে শিনের মাখরাজ থেকে পড়তেছেন। বি আস না, বি আস, বি আস, বি আস। বি আস। জিহ্বার আগা নিচের দাঁতের আগা দিয়ে পড়েন। বি আস, বি আস, বি আস। বি আস। হা খাড়া জবর হা, হা খাড়া জবর হা, বি আস হা। বি আস হা, হ্যাঁ, শিন হবে না, সদ। বি আস হা, বি আস হা, আস। আস। হ্যাঁ, সদ
নরম হবে, অনেকক্ষণ আওয়াজটাকে জারি রাখবেন। বিআস হা, বিআস হা, বা লাম জের বিল, জের পড়ার সময় নিচের ঠোঁট ভেঙে যাবে। বিল, লামে এই যে জজমে ডাইনে খালি হরফ পড়া যায় না। এই যে লামের উপর জজম, তার ডান পাশে একটা খালি হরফ আছে, এটার নাম হলো আলিফ। এই আলিফটা বানানের মধ্যেও আসবে না, উচ্চারণের মধ্যেও আসবে না। এখন বানান হবে বা লাম জের বিল, বিআসহাবিল, ফা ইয়া জের ফি, লাম জের লি, ফিলি। এরকম যখন থামার স্টেশন আসে, এই যে গোল চিহ্ন, তখন শেষ হরফের যে হরকত, ওই হরকত জজম হয়ে যায়। তা এখন জজম পড়বো। এখন জজম পড়লে কি হবে, এই যে মাঝখানের মদ, এটাকে বেশি করে টানতে হবে। ফিল, এটাকে মধ্যে আরজি বলে। ফিল, বিআসহাবিল ফিল। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আলাম, হামজা জবর আ, লাম মিম জবর লাম, আলম, ইয়া জিম জবর ইয়াজ, আলম ইয়াজ, আইন লাম জবর আল, আলম ইয়াজআল। কাইদা, কাফ ইয়া জবর কাই, এই যে এখানে আলাম তারা কাইফা, কাইফার মধ্যে যেরকম পড়ছি কাইদা এরকমই পড়বো। কাইদা, কাফ ইয়া জবর কাই, ইয়াকে নরম করব, অর্থাৎ ইয়ার মাখরাজের মধ্যে একটু আওয়াজকে জারি রাখবো। কাই, দা জবর দা, দাল জবর দা, কাইদা, হামিম পেশ হুম, কাইদাহুম, ফা ইয়া জের ফি, তা দদ জবর তাও, এখানে অনেকে আবার দালকে মোটা করে পড়তেছেন, তাদ, এরকম না, তাও, হ্যাঁ হাফা দিয়ে পড়েন, তাও, ফি তাও, লাম ইয়া জের লি, লাম দুই জের লিন, ফি তাদলিলিন। এই যে অকফের চিহ্ন থাকলে এই দুই জেরের জায়গায় জজম হয়ে যাবে, তখন এই যে মাঝখানের মদটা এটা বেশি করে টানতে হবে। তাওলিল, ফি তাওলিল, আলম ইয়াজআল কাইদাহুম ফি তাওলিল, ওয়া আরসালা, ওয়াও জবর ওয়া, এই যে শুরুতে একটা তাসদিদ আসছে, জন্য কি শেষ হরফের সঙ্গে মিলায় আনা হয় লিউয়া। আর এখানে যদি আমরা ওয়াকফ করছি, এই জন্য এখানে এই তাসদিদটা বাদ যাবে। ওয়াও জবর ওয়া, হামজা র জবর আর, ওয়া আর, সিন জবর সা, ওয়া আরসা,
লাম জবর লা ওয়া আরসালা আইন জবর আ লাম ইয়া জবর লাই আলাই হামিম জের হিম আলাইহিম ওয়া আরসালা আলাইহিম তায়রান তয়া জবর তাই এই যে কাইফা কাইদা তায়রান এগুলি একই রকম সব তয়া জবর তাই রা দুই জবর রান তায়রান হামজা জবর আ বা আলিফ জবর বা আবা বা ইয়া জের বি লাম জবর লা আবাবিলা এই যে অক্ফের অবস্থায় শেষ হরফকে সাকিন করে পড়তে হয় অক্ফের হালতে শেষ হরফে সাকিন করে পড়তে হয় অক্ফের হালতে শেষ হরফে সাকিন করে পড়তে হয় শেষ হরফকে সাকিন করে পড়তে হয় অক্ফের হালতে শেষ হরফকে সাকিন করে পড়তে হয় অক্ফের হালতে শেষ হরফকে সাকিন করে পড়তে হয় এই যে থামার স্টেশনকে ওয়াকফ বলা হয় এর এখানে যদি কি জবর থাকে জেদ থাকে পেশ থাকে এক জবর থাকে দুই জেদ থাকে দুই পেশ থাকে এগুলি থাকলে সাকিন করে পড়তে হবে সাকিন করলে তার আগে যদি নাকি মদ থাকে এই মদটাকে বাড়ায়া দিতে হয় 3 আলিফ পরিমাণ আবাবিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল এই যে অক্ফের হালতে শেষ হরফকে সাকিন করে পড়লাম তার পূর্বের হরফে মদ ছিল মদটাকে বাড়ায়া দিলাম বিল আবাবিল তারমিহিম তারা জবর তার বলুন তো এই যে এই র হরফটা বাতাস আছে কি নাই বাতাস নাই র হরফটা শক্ত না নরম নরম কম নরম না বেশি নরম কম নরম তার বলুন তো এই র হরফটা মোটা না পাতলা এমনি মৌলিক ভাবে পাতলা কিন্তু ডান পাশে জবর থাকার কারণে মোটা হয়ে যাবে র সাকিন ডাইনে জবর কিংবা পেশ থাকিলে র পুর র সাকিন ডাইনে জবর কিংবা পেশ থাকিলে র পুর র সাকিন ডাইনে জবর কিংবা পেশ থাকিলে র পুর এখানে র সাকিন ডাইনে জবর আছে এখন রটা মোটা হয়ে যাবে তর তর মিম ইয়াজের মি তর মি হামিম জের হিম তর মিহিম মিম সাকিনের বামে বা থাকিলে মিমে গুন্না হ্যাঁ এটাকে মিমের ইকফা এটাকে কি বলা হয় মিমের ইকফা এখানে মিম সাকিনের পরে বা আসছে এই মিমটাকে ইকফা করে পড়তে হবে ইকফা কিভাবে পড়ে আমার ঠোঁটের দিকে তাকায়েন এই যে মিমের যে মাখরাজ মিমের মাখরাজের মধ্যে ঢিল দিলে মিমের মধ্যে গুন্না হবে তার মিহিম বিহিজারা
তারমিহিম, টাইট দিলে হলো তারমিহিম, আর ঢিল দিলে তারমিহিম বিহিজারা। হিম বি, হিম বি, মিমের যে মাখরাজ টাইট দিবেন না, ঢিল দিবেন। হিম বি তারমিহিম বি হাজিরহি, তারমিহিম বিহি। জিম আলিফ জবর জা, বিহিজা, রা জবর রা, তারমিহিম বিহিজারা। তা দুই জের তিন, বিহিজারাতিন। এখানে দুই দুই জেরের পরে দুই দুই জবর দুই জের দুই পেশে পরে মিম আসলে ইদগাম করতে হয়, ইদগাম। তখন এই যে তিন, দুই জেরের মধ্যে একটা জের ছিল আর একটা নুন ছিল। দুই জেরের মধ্যে কি ছিল মনে আছে? একটা জের একটা নুন, ওই নুনটা মিম হয়ে যাবে। ইদগাম মানে কি? ইদগাম হলো যে আগের হরফ পরের হরফের মধ্যে মিলাইয়া দেওয়া। তো এখানে তিন, দুই জেরকে কিভাবে উচ্চারণ করব? তা দুই জের তিন, বলেন। এখানে কয়টা জিনিস পাইলাম? একটা জের আর একটা নুন। এই নুনকে এখন বানাইবো মিম। হ্যাঁ, তা দুই জের তিম, তিম ছিল কি তিন, হয়ে গেছে কি তিম। কেন হলো? পরে মিম থাকার কারণে। জি, পরে মিম থাকার কারণে দুই জেরের মধ্যে একটা জের আর একটা মিম হয়েছে। দুই জেরের মধ্যে কি হয়েছে? আগে ছিল একটা জের আর একটা নুন, আর যদি মিম আসে তখন একটা জের আর একটা মিম হয়ে যায়। তো এখন কি হবে? তা দুই জের তিম, এখন নুন মিম হয়ে গেল। ওই মিমটা এখন এই যে উপরে তাসদিদ দিয়ে চিনবো, পরে মিমের উপরে তাসদিদ দিয়ে চিনবো যে ওই যে একটা তাসদিদ, এটা একটা মিম। এই মিমটা আসছে কোন জায়গা থেকে মনে আছে? তার ডান পাশে যে তিন মিম হয়েছে না, তিম, তিন কি হয়েছে? তিম। ওই মিম এখন উপরে তিন দাঁতওয়ালা তাসদিদের চিহ্নের মাধ্যমে আসছে। এখন কি বলবো? তা, হ্যাঁ, তামিম, তামিম জের তিম, বিহিজারাতিম, মিম নুন জের মিন, বিহিজারাতিম মিন। এই যে তিন ছিল, তিন হইছে, এখন দুইটা মিম হইছে, দুইটা মিম। একটা গোল তার নিচে যে দুই জের, দুই জেরের মধ্যে একটা জের আর একটা মিম, এবং এই মিমটা গিয়া উঠছে হলো মিমের মাথায়, পরে মিমের মাথায়। এখন বানানের মধ্যে এইভাবে হবে, তা মিম জের তিম, হ্যাঁ, তা মিম জের তিম, বিহিজারাতিম, মিম নুন জের মিন। হ্যাঁ, তো এখন এটাকে আমরা এইভাবে স্পষ্ট করব, তা মিম দুই জের তিম, তা মিম দুই জের তিম। হ্যাঁ, কেন? ওই যে মিমটা যে আসছে কোত্থেকে আসছে? দুই জেরের থেকে আসছে। যে দ্বিতীয় মিমটা, প্রথম মিমটা যে আসছে ওটা কোন জায়গা থেকে আসছে? দুই জেরে তানবিন থেকে আসছে। এখন কি বলতে হবে? তা মিম দুই জের তিম, জি, তা মিম দুই জের তিম। এই দুই জেরের একটা হলো জের আর একটা মিম। এখন এইভাবে বলতে হবে, তা মিম দুই জের তিম, বিহিজারাতিম।
তারমিহিম বিহিজারাতিম মিন সিজ্জিল ফাজআলাহুম কাআসফিম মাকুল। এখানে একই অবস্থা, কাফ জবর কা, আইন সাদ জবর আস, কাআস, ফা মিম দুই জের ফিম, মিম হামজা জবর মা, কাআসফিম মা, কাফ ওয়াও পেশ কু, লাম দুই জের লিন, মাকুলিন। অকফের হালতে শেষ হরফকে সাকিন করে পড়তে হয়। মদের হরফের বামের হরফে হকফ হইলে তিন আলিফ টানিয়া পড়িতে হয়। এই যে এখানে ওয়াওটা মদের হরফ আর লামটা অকফের হালত। তো অকফের হালতে সাকিন করে পড়ার কারণে তিন আলিফ টানবো, মাকুল। সাদাকাল্লাহুল আযীম। জাযাকুমুল্লাহু আহসানুল জাযা। আমরা আজকে জজমের সবকগুলি পড়লাম। এই জজমের সবকটা ইনশাআল্লাহ আবার আগামীকাল দোহরায়া আগে সবক পড়বো। আগামীকাল দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।